আমার মাম্মি। আমি মা বলেই ডাকি। মায়ের নাম বিউটি রায়। তিনি 2 সন্তানের জননী। আমি বাপ্পা রায়, ইন্টারমিডিয়েটে পড়ছি। বয়স 20 বছর ও আমার বড় বোন সোনিয়া রায়। বয়স 23 বছর, বেসরকারি একটা বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং পড়ছে। আমরা বাংলাদেশেরই চট্টগ্রামের বাসিন্দা। কিন্তু আমাদের বাসায় আমাদের খুব কমই থাকা হয়। মায়ের ব্যবসাজনিত কারণে অধিকাংশ সময় ঢাকাতেই থাকা হয়। আমার মা একজন ডিভোর্সি নারী। প্রেমের বিয়ে হলেও আজ থেকে 15 বছর আগে আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। এর পেছনে আমার বাবারই দোষ বেশি ছিল। তিনি 1995 সাল থেকে দুবাই থাকেন। বাবা বিদেশ যাবার পর থেকে আমাদের খোঁজখবর নেয়া বন্ধ করে দেন। পরে আমরা জানতে পারি বাবা দুবাইতে শ্রীলঙ্কান একজন নারীকে বিয়ে করে নতুন সংসার গড়েছেন। বাবা মায়ের ডিভোর্স হবার পর মা আমাদের 2 ভাইবোনকে নিয়ে বেশ মানসিকভাবে ভেঙে পড়েন। প্রেম করে বিয়ে করার কারণে নানা বাড়ির দিক থেকেও মায়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এমন অবস্থায় সামাজিক ও আর্থিকভাবে নিজের একটা শক্ত অবস্থান গড়ে তোলা আমার মায়ের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ঠিক এরকম অবস্থায় মায়ের পাশে এসে দাঁড়ায় আমার মায়ের আপন মামাতো ভাই। শুনেছি আমার মায়ের সেই কাজিন মামাতো ভাই ছোটবেলা থেকেই মাকে পছন্দ করতেন। কিন্তু হিন্দু সমাজে কাজিনদের মধ্যে বিবাহ নিয়ম বহির্ভূত হওয়ায় বিষয়টা আর আগায়নি। যাই হোক, মায়ের সেই মামাতো ভাই চট্টগ্রামেরই একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি। তিনি আমার মা বাবার ডিভোর্স এর পর ওই হেল্পলেস অবস্থায় আমার মাকে ব্যবসা দাঁড় করাতে সাহায্য করেছিলেন এবং আজও মায়ের উপর বটবৃক্ষ হয়ে ছায়া দিয়ে যাচ্ছেন। বলে রাখি, এখন মায়ের চট্টগ্রাম ও ঢাকা শহরে 3টি বিউটি পার্লার আছে, একটি বুটিক হাউস আছে আর পাশাপাশি একটা ট্যুরিজম এজেন্সি আছে। অন্য ব্যবসাগুলোতে মায়ের এতটা শ্রম দিতে হয় না, কিন্তু ট্যুরিজম এজেন্সির ব্যাপারে মাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হয়। আর মায়ের ট্যুরিজম এজেন্সির বিশেষত্ব হল এখানে হাতে গোনা কয়েকজন দেশি এলিট ক্লায়েন্ট আছে, আর বাকি ক্লায়েন্টদের বেশিরভাগই বিদেশি ট্যুরিস্ট ক্লায়েন্ট হিসাবে আসে। আমার মা মিসেস বিউটি রায় 46 বছর বয়সী একজন মডার্ন নারী। পামাথা পর্যন্ত ফর্সা, 5 ফিট 6 ইঞ্চি লম্বা। আগেই বলেছি আমার মা যথেষ্ট মডার্ন নারী। চুলগুলো পিঠ পর্যন্ত কাটা এবং সোনালি রং করা। মায়ের ট্যুরিস্ট ক্লায়েন্ট হিসাবে যারা আসে তাদের অনেকেরই ঘুরতে এসে নারী সঙ্গী ডিমান্ড করে। সত্যি বলতে মা নিজেই সেই কাজটা করেন। অল্প পরিশ্রমে, ভালো অর্থ আর একেবারে টপ প্রাইভেসি মেইনটেইন করে আমার মা এখন আমার বাবার চেয়েও ধনী। বলা যায় মায়ের ডিভোর্স প্রাপ্ত হবার পর একটা জিদ চেপে গেছিল যে করেই হোক আমার বাবার চেয়ে সে বেশি সম্পদ অর্জন করবে। আর তারই বাস্তবায়ন এই সমস্ত ব্যবসা। আমি আর আমার বোন সবই জানি। কিন্তু আমরা কখনোই মায়ের এসব কর্মকাণ্ডে কিছু বলতে পারিনি, কারণ আজ আমরা যে লাইফস্টাইল লিড করতেছি তা সবই সম্ভব হয়েছে আমার মা বিউটি রায় এর কারণে। আমি 18 বছর বয়সে একদিন মায়ের শাড়ি পরার সময় দেখতে পাই। সেই থেকে আমার কল্পনার রানী আমার মা বিউটি রায়। মা যখন হাঁটে তখন ঢেউ খেলানো রূপ ধারণ করে থাকে। আর মায়ের আরেকটা ভালো অভ্যাস হল উনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। এই ব্যবসাতে মায়ের পদার্পণ প্রায় 10 বছর হচ্ছে। আমি গত 6-7 বছর হলো জানতে পারলেও আমার দিদি আগাগোড়া সবই জানত। যখন আমার মা 3-4 দিনের জন্য বাড়ির বাইরে ট্যুরে যেত ট্যুরিস্টদের গাইড হিসেবে, তখন আমার দিদিকে সব জানিয়েই যেত, যেন কোনো সমস্যা না হয় আর নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিও না হয়। যাই হোক, এভাবেই চলছিল সবকিছু। গত 2020 সালে একদিন বিকালে আমার এক ক্লোজ ফ্রেন্ড আকাশ আমাকে জরুরিভাবে ঢাকার একটা নামকরা রেস্টুরেন্টে ডেকে পাঠালো। আমিও কারণ জিজ্ঞেস করাতে বলল, এলেই বুঝতে পারবি। আমিও ওর কথা মতো ওর দেয়া ঠিকানাতে পৌঁছে গেলাম। তারপর সে আমাকে একটা কর্পোরেট পার্টির অনুষ্ঠানে নিয়ে গেল। তারপর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার মা সেখানে 2 জন বিদেশীর সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে আড্ডা দিচ্ছে। আড্ডার ফাঁকে তারা লাল পানি খাচ্ছে। এর মধ্যে একজন 30-35 বছরের, অবশ্যই মায়ের চেয়ে বয়সে ছোট। আড্ডার ফাঁকে আমার মায়ের সাথে হাতের কাজ চালাচ্ছে। বিশেষটা আমার বন্ধু আরও 1 ঘন্টা আগে থেকে দূর থেকে তাদের ফলাও করছে এবং এই জন্যই আমাকে ডেকেছে। আমি বন্ধুর চোখের দিকে তাকাতে পারছিলাম না লজ্জায়। এমন অবস্থায় আকাশ আমাকে স্বাভাবিক করবার জন্য বলল, এ সমস্ত বিষয় দেখে দুঃখ পাবার কিছু নেই বন্ধু। এখন জগতটাই এরকম, তাই দেখে সহ্য করতে পারলে মজা নিতে চেষ্টা কর। আর নইলে চল এখান থেকে আমরা চলে যাই। বন্ধুর কথায় আমি কেমন যেন একটা আভাস পেলাম। যেহেতু আমি আগে থেকেই মায়ের প্রতি একটু দুর্বল ছিলাম,
তাই নীরবে দাঁড়িয়ে একটা অরেঞ্জ জুস খেতে খেতে দেখতে থাকলাম। আমার নীরবতা দেখে আকাশ বলে উঠল, তুই এখন নিশ্চয় আমার সামনে ভীষণ লজ্জা পাচ্ছিস। কিন্তু আমিও এত ভালো মানুষ না। আমিও আমার মা ও মাসিকে এভাবে সুযোগ পেলেই দেখি। আর আমি প্রশ্ন করলাম, আর কি? আকাশ উত্তর দিল, হাত দিয়ে নিজেকে সন্তুষ্ট করি। এবার আমিও একটু অভয় পেয়ে স্বীকার করলাম, আমিও তো একই রকম কাজ করি আরও 1 বছর আগে থেকে। আকাশ, তাহলে তুই লজ্জা পাচ্ছিস কেন? উপভোগ করতে চেষ্টা কর, আর এই জন্যই তো তোকে এখানে আনলাম। যাই হোক, সেদিন সন্ধ্যা পর্যন্ত থেকে আমি আর আকাশ রেস্টুরেন্টের ওয়াশরুমে গিয়ে হাত দিয়ে কাজ সেরে ফেললাম, আর এভাবেই আকাশের কাছে আমার সব গোপনীয়তা ভেঙে গেল। এরপর আমি বাসায় এসে দিদিকে আমার রুমে ডেকে এ ব্যাপারে কিছুটা বলতেই দিদি অকপটে স্বীকার করে নিল সে এ ব্যাপারে সব জানে অনেক আগে থেকেই। এমনকি দিদি আমাকে বুঝালো, শুধুমাত্র আমাদের বিলাসবহুল জীবনের নিশ্চয়তার জন্যই আমাদের মায়ের এই পথে পা বাড়ানো। তাই তাকে খারাপ ভাবাটা অন্তত আমাদের সাজে না। এর কিছুদিন পর আমি তখন নিয়মিত মাকে কল্পনা করছি। একদিন মা বাসায় নেই, বাসা থেকে বের হবার আগে মা একটা জিন্স আর টিস্যু কাপড়ের শার্ট পরে বের হয়েছে। প্রতিটি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমার রুমে হাতের কাজ করছি। এমন অবস্থায় হঠাৎ দিদি আমার রুমে এসে হাজির। আমি একটু খতমত খেয়ে গেলাম। দিদি কিছু না বলে নীরবে আবার চলে গেল। খানিকটা সময় পর আমি দিদির মনোভাব বুঝতে দিদির রুমে গিয়ে গল্প করার চেষ্টা করতে থাকলাম। কিন্তু দিদি বেশি কিছু না রেসপন্স করে একদম সরাসরি জিজ্ঞেস করে বসল, আমি যে কাজটা করছিলাম সেটার পেছনের কারণটা কি আমাদের মা? আমি কি উত্তর দেব ভেবে না পেয়ে বললাম, আমি না নিজেকে কন্ট্রোল করতে পারিনি রে দিদি। আমাকে এবারের মতো ক্ষমা করে দে, আর মায়ের কাছে প্লিজ কিছু বলিস না। দিদি প্রত্যুত্তরে বলল, এই বয়সে এরকম হয়, কিন্তু এভাবে নিজের মায়ের প্রতি দিন দিন অসুস্থ আসক্তি না বাড়িয়ে অন্য কিছুতে নিজেকে ব্যস্ত রাখ। আমার তো দুনিয়াটাই তোর আর মাকে ঘিরে। আমি বুঝি এটা ঠিক না, তবুও না করে পারি না। দিদি এবার সরাসরি বলে ফেলল, দেখ, আমাদের জন্যই আমাদের মা আজ এসব কাজ করছে, আর সেই আমরাই যদি তাকে অন্যদের মতো পণ্য মনে করে থাকি, তাহলেই দুনিয়ায় আমাদের মায়ের মতো দুর্ভাগ্য ও দুঃখ আর কারো নেই। আমি বললাম, আমার যে ইদানিং নারী স্বাদ পেতে খুবই ইচ্ছা করে, তাহলে আমি কি করব বল? দিদি অনেকটা কষ্ট ও হতাশা নিয়ে বলল, এতই যদি তোর মায়ের অবয়ব নিয়ে ব্যাকুলতা থাকে, তাহলে আমিও তো মায়ের শরীরেরই তৈরি। তুই আমার সাথে তোর শখ মিটিয়ে নিস, তবুও মায়ের দিকে এই নজরে আর তাকাবি না। কথাটা বলা মাত্রই দিদির চোখ দিয়ে অশ্রু নামতে শুরু করল। আমি বললাম, তুই মায়ের হয়ে আমার শখ মেটাবি? দিদি নির্বিকার চিত্তে চেয়ে মৌনতা পালন করে সম্মতি দিল। আমি দিদিকে বললাম, তাহলে প্লিজ আমাকে সাহায্য কর, আমি তোর সব কথা রাখব। দিদি বলল, ঠিক আছে, কিন্তু ভুলেও যেন মা কোনোদিন টের না পায়। 6 মাস ধরে দিদির সাথে কাজ করে গেলাম, কিন্তু সত্যি বলতে আমার তখনও মায়ের প্রতি লালসা কাটেনি, যেন আরও দিন দিন বেড়েই চলেছে। কিন্তু আমি দিদিকে কিছু বুঝতে দেই না। মাঝে মাঝে আকাশের বাসায় গিয়ে দুজন ধোঁয়া সেবন করে আমার মাকে কল্পনা করে দুজন একসাথে স্বাদ মেটাতাম। যাই হোক, একদিন সন্ধ্যারাতে মায়ের পার্টি আছে বলে মা বলে গেলেন আজ রাতে মা ফিরবেন না, ভোরে বাসায় ফিরবেন। আমি আর দিদি সেই রাতের সদ্ব্যবহার করতে শুরু করলাম, কিন্তু বিধির কি লীলাখেলা! আচমকাই রাত 10টা নাগাদ বাড়ি ফিরে কলিংবেল না দিয়েই আরেকটা চাবি দিয়ে দরজা খুলে দেখেন আমি আর দিদি একেবারে একসেট অবস্থায় ড্রয়িং রুমে টিভি দেখছি। এই অবস্থা দেখে মায়ের যেন আকাশ ভেঙে পড়ল। তিনি কোনো কথা না বলে দ্রুত পায়ে তার রুমে চলে গেল, আর রুমের দরজা সারারাতেও খুললেন না। আমি আর দিদি রাতভর মায়ের দরজাতে বারবার কড়া নাড়তে নাড়তে ভোরবেলা মা দরজা খুলেন এবং শুধু দিদিকে ভেতরে ডাকলেন। সম্ভবত কিছু প্রশ্ন করলেন দিদিকে। এরপর দিদি কাঁদো কাঁদো নয়নে রুম থেকে বেরিয়ে আসতেই মা আমাকে ডাকলেন। আমি ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলাম, কিন্তু মায়ের দৈহিক গঠন উপেক্ষা করা আমার জন্য অসম্ভব প্রায়। মা আর আমার কথোপকথন ঠিক এরকম ছিল, মা, বাপ্পা, তুই ভাই হয়ে বোনের সাথে এ ধরনের কাজ কিভাবে করতে পারলি? মা, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। মা, ভুল করেছ নাকি কর নাই সেটা পরের কথা, কিন্তু আমার প্রশ্নটা হলো, পৃথিবীতে কি আর কোনো নারী ছিল না? মা, আসলে আমি এরকম কিছুই করতে চাইনি, কিন্তু আমার একজনকে ভালো লাগত, আর তার সাথে দিদির অনেক মিল। তো আমার পছন্দের মানুষের সাথে এটা কখনো সম্ভব হতো না, বিধায় আমি দিদির মাঝে তাকে খুঁজে নিতে চেষ্টা করেছিলাম। আর এটাই আমার ভুল ছিল। মা, কে সেই ব্যক্তি যার জন্য তোমার দিদির মাঝে তাকে খুঁজে নিতে হলো?
চুপ করে থেকো না, আমি উত্তর চাই। নইলে আমি এই বাড়ি ছেড়ে আজীবনের জন্য চলে যাব। আমি বলতে পারবো না তোমাকে মা। মা, একবারও ভেবে দেখোনি তোমার দিদিকে নিয়ে আমার কত স্বপ্ন, ওর একটা ভবিষ্যৎ আছে, ওর বাকিটা জীবন পড়ে আছে, ওকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম, একটা ভালো পরিবারে বিয়ে দেব, ওর জীবনটা গুছিয়ে দেব। তোমাদের এসব কর্মকাণ্ড বাইরের মানুষ জানতে পারলে বিষ খেয়ে মরা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। মা, আমি উত্তর চাই বাপ্পা, আমাকে উত্তর দাও। মা, আমাকে ক্ষমা করো, আমি আসলে তোমাকে ওর মাঝে খুঁজে নিতে চেয়েছিলাম। মা, মানে আমি তোমার রূপসাজসজ্জা আমাকে বিমোহিত করে ফেলেছিল, যার প্রভাব দিদি টের পেয়ে নিজেকে আমার কাছে স্পে দিয়েছে, তবুও যেন আমি এই পথে আর পা না বাড়াই। দিদির কোনো দোষ নেই মা, দোষ সব আমার। মা, কি তুমি আমার ছেলে বাপ্পা? তুমি কি বলছো বুঝতেছ? তুমি আমাকে আর 5টা মেয়ের সাথে ঘুলিয়ে ফেলেছ, আমি না তোমার জন্মদাত্রী মা? আমাকেও তুমি এই দৃষ্টিতে দেখো। আমার ভুল হয়ে গেছে মা। মা, এবার ভগবানের দয়ায় নিজের বোনের ভবিষ্যতের কথা ভেবে এগুলো বন্ধ করো, নইলে ওকে বিয়ে দেয়া মুশকিল হয়ে যাবে। তাহলে আমি এই অভ্যাস ত্যাগ করব কি করে মা? তুমিই বলে দাও মা, কতদিন ধরে এইসব কাজ করে চলেছ তোমরা? প্রায় 7-8 মাস। মা, তুমি যে ওকে প্রেগ করে দাওনি এটাই কপাল। না মা, আমরা কোনোদিন কাউকে বুঝতে দিতাম না। মা, আমার দিব্যি কেটে বলো তো বাপ্পা, তুমি কি আমাকে আর আমার মেয়েকে তোমার ওই কুদৃষ্টি থেকে মুক্তি দিতে পারবে? আমি একেবারেই নিশ্চুপ। মা, জীবনে আর কি কি পরীক্ষা দিতে হবে আমাকে কে জানে। আমি যদি আমার মেয়েকে ভিক্ষা চাই তোমার কাছে, তুমি কি এটুকু দয়া করতে পারবে আমাদের? কিন্তু মা, আমি যে ওগুলো ছাড়া একটা দিনও থাকতে পারি না। এতটাই অভ্যস্ত হয়ে গেছি, গ্রস্ত হয়ে যাবার চেয়ে কোনো অংশে কম না। মা, আমার মেয়েকে ছেড়ে দে বাবা, ওর ভবিষ্যৎটা নষ্ট করিস না। বিনিময়ে যা চাইবি আমি তোকে তাই দেব। একটু ভয় নিয়ে বললাম, যদি আমি তোমাকে চাই, এর বিনিময়ে মা তুমি পারবে তোমার চাহিদা আমার সাথে পূরণ করতে? আর এতে কি আমার মেয়েটা তোমার থাবা থেকে নিস্তার পাবে? আমি চুপ করে দাঁড়িয়ে মায়ের মাথা থেকে পা দেখতে থাকলাম আর মনের অজান্তেই হাসুচোখ ভঙ্গি দিয়ে ফেললাম। মা অনেকটা ঘৃণা ও অবজ্ঞার সাথে এগিয়ে গিয়ে দরজার লকটা লাগিয়ে দিয়ে আমার দিকে ঘুরে বললেন, কথা দাও আমি এখন যা যা বলবো তুমি অক্ষরে অক্ষরে তা মেনে নিবে। বলো মা, আমি মেনে নিব। মা, এই যে এতক্ষণ আমি তোমাকে এতগুলা কথা বললাম তা শুনেছ কিনা জানি না, কিন্তু তোমার মনোযোগ যে আমার দেহের দিকে, এটা সত্য। আবারও চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। এবার মা আরও কড়া গলায় বলে উঠলেন, কি কাজ করতে চাও তুমি আমার সাথে? বয়স্ক ছেলেমেয়েরা যেসব কাজ করে। মা এবার একটু গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, চালাও তোমার পশুত্ব, তোমার মায়ের সাথে যা ইচ্ছে কাজ করো, কিন্তু আমার মেয়ের দিকে আর কোনোদিন চোখ তুলে তাকাতে পারবে না। আর যদি তা না মানো, আমি তোমাকে দিব্যি দিয়ে বলছি আমি নিজেকে শেষ করে দেব। আর তার জন্য দায়ী থাকবে তুমি। মায়ের চোখের দিকে তাকিয়ে বুঝলাম, প্রথমে রাগ নিয়ে সূত্রপাত হলেও তিনি একটু লজ্জা পাচ্ছেন। এরপর আমি আর কোনো কিছু না ভেবে সম্পূর্ণ মনোনিবেশ করলাম। 2 পা এগুতেই দরজার উপাস থেকে আমার দিদি হাউমাউ করে কাঁদতে কাঁদতে ভিতরে চলে আসলো। দিদি বারবার অনুনয় বিনয় করে আমাকে আর মাকে বলছে, সব দোষ আমার মা, আমার জন্য তুমি এত বড় ভুল করো না। তারপর দিদি আমাকে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকলো, ভাই প্লিজ, তোর যা ইচ্ছে আমাকে দিতে মিটা, তবুও মায়ের সাথে এমন কাজ কিছু করিস না। এদিকে আমি দিদিকে বললাম, না দিদি, আমি মাকে কথা দিয়েছি, আমি তোর দিকে আর চোখ তুলেও তাকাবো না। মনে মনে আমি ভাবছি, আজকের এই সুযোগ আমার কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। দিদি তখনও ঘটনাস্থলে দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে চলেছে। এক পর্যায়ে মা নিজেই দিদিকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এত ভোরবেলা আশেপাশের এলাকার মানুষ জড়ো করবি নাকি? নিজের অপরাধের জন্য যদি এতই অনুতপ্ত বোধ হয়, তাহলে তুই তোর রুমে গিয়ে যা খুশি কর। সাথে সাথে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। যেহেতু দিদি আর আমার মাঝে গোপন কিছুই নেই, আর আমাদের মায়েরও দিদির সামনে কোনো রকম ইতস্তত বোধ দেখছি না, তাহলে দিদিকে আমাদের কর্মকাণ্ডের সাক্ষী বানিয়ে নেই। তাই আমি মাকে বললাম, মা ভুলেও এখন দিদিকে একা ঘরে পাঠিও না, হঠাৎ যদি আত্মঘাতী কোনো ঘটনা ঘটিয়ে ফেলে। এটা শুনে সাথে সাথে দিদিকে উদ্দেশ্য করে মায়ের আদেশ, না খুকি, তুই কোথাও যেতে পারবি না। তুই এখন যা যা ঘটবে তা পুরোটা বসে দেখবি। নিজের ভাইয়ের সাথে পাপাচার করতে পেরেছ, আর তার প্রায়শ্চিত্ত করতে পারবে না, তা তো হবে না।
এই কথা শুনে দিদি হতভাগা মায়ের রুমের সোফাতে চুপচাপ বসে সবকিছু অবলোকন করতে থাকল। মা যেন আমার প্রতিটি পদক্ষেপ সম্পর্কে আগে থেকেই অবগত। আমি দিদির দিকে তাকিয়ে দেখলাম, দিদি প্রথমে কান্নাকাটি করলেও এখন বোধ হয় অনুভূতি নেয়া শুরু করেছে। দিদিকে বললাম, দিদি, আজ যদি আমি এখানে পুরোটা সম্পন্ন করি, তোর কোনো আপত্তি আছে? দিদি মাথা নাড়িয়ে ক্ষীণা সূচক উত্তর দিল। কিন্তু আমি বুঝতে পারছি, আমাদের কর্মকাণ্ড দেখে দিদিরও মনে খুব ইচ্ছা জেগেছে। তাই আমি লজ্জাশরম ত্যাগ করে মায়ের কাছে বিশ্বাসটা উপস্থাপন করলাম, এইভাবে যে, দেখো মা, তুমিও একজন নারী, দিদিও আরেকজন নারী। আমাদের কর্মকাণ্ডের ফলে দিদির ভেতরেও তো কোনো সুপ্ত ইচ্ছা জাগতে পারে। হ্যাঁ, আমি তোমার মেয়েকে স্পর্শ করব না, তোমাকে কথা দিয়েছি। কিন্তু ও নিজে থেকে যদি নিজের জ্বালা মিটিয়ে নিতে পারে, তাহলে তো আমাদের কোনো আপত্তি থাকা উচিত নয়, তাই না? মা দিদির চোখের দিকে তাকিয়ে দেখে তার সারা মুখ লাল হয়ে গেছে। তাই মা দিদিকে উদ্দেশ্য করে বললেন, কেউ যদি নিজের ব্যাপার নিজে থেকে প্রকাশ না করে, তবে তাতে কি আমাদের দায়? মানে, মা দিদিকে পরোক্ষ অনুমতি দিলেন।